পাল্টে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন এক শক্তির আগমন, আর তাতে কি ভারতের কপালে চিন্তার ভাঁজ? আজকের এই প্রতিবেদনে জানব তুরস্ক কেন বাংলাদেশের সামরিক অংশীদার হিসেবে দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। আর कुछ लोग तो गरीबों के जाके पैर पकड़ते हैं। এতদিন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বলতে আলোচনায় থাকত মূলত চীন ও রাশিয়ার নাম। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, নৌযান কিংবা ক্ষেপণাস্ত্র সবখানে ছিল এই দুই দেশের প্রভাব। ভারতও সেই বাস্তবতাকে মাথায় রেখে নিজেদের কৌশল নির্ধারণ করত। কিন্তু 2025 সালে এসে এই চিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সক্রিয় ভূমিকা নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, ইউএভি উৎপাদনের সম্ভাবনা এবং যুদ্ধবিমান সহযোগিতা সব মিলিয়ে তুরস্ক এখন বাংলাদেশের সামরিক অঙ্কনে গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্লেষকদের মতে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি শুধু আধুনিকই নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। সিরিয়া, লিবিয়া এবং নাগর্নো কারাবাখ সংঘাতে তুর্কি ড্রোন ও প্রযুক্তির কার্যকারিতা বিশ্বব্যাপী নজর কেড়েছে। ভারতের জন্য মূল উদ্বেগ এখানেই, কারণ এতদিন তারা চীন বা রাশিয়ার প্রযুক্তি সম্পর্কে গভীরভাবে পরিচিত ছিল। কিন্তু তুরস্ক যুক্ত হওয়ায় আঞ্চলিক সামরিক ভারসাম্য নতুন করে হিসাব করতে হচ্ছে দিল্লিকে। এই সহযোগিতাকে বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে। তবে ভারত এটিকে সরাসরি হুমকি না বললেও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা কিন্তু খুব পরিষ্কারভাবেই বলছেন, এই বৈঠক বা চুক্তিগুলো সাধারণ কোনো অস্ত্র কেনাবেচা নয়। এর পেছনে রয়েছে গভীর এক কৌশল। ঢাকা তার পুরনো বন্ধু চীন ও রাশিয়ার একচেটিয়া বলয় থেকে বেরিয়ে এসে ন্যাটোভুক্ত দেশ তুরস্কের সাথে হাত মেলাচ্ছে। আর এখানেই ভারতের যত জ্বালা। ভারত এই অঞ্চলে চীনের দাদাগিরি দেখে অভ্যস্ত। কিন্তু তুরস্কের মতো একটা ন্যাটোভুক্ত দেশ যখন ঘরের পাশে ঘাঁটি গেড়ে বসে, তখন সেটা মেনে নেওয়া দিল্লির জন্য কঠিনই বটে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দক্ষিণ এশিয়ায় এখন পাকিস্তান এবং ভারত উভয়েরই অস্ত্রের বড় যোগানদাতা চীন, কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে এসেছে তুরস্ক। আর তুরস্কের এই এন্ট্রি নেওয়াটাই ভারতকে নার্ভাস করে দিচ্ছে। কারণটা বেশ পরিষ্কার। গত বছরের মে মাসে যখন ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষ হয়, তখন তুরস্ক সরাসরি পাকিস্তানকে উন্নত সামরিক সরঞ্জাম আর গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল বলে অভিযোগ করে দিল্লি। এখন সেই একই তুরস্ক যখন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এগিয়ে আসে, তখন ভারত কি আর নিশ্চিন্তে ঘুমাতে পারে? এখন প্রশ্ন হলো, তুরস্কের কাছে থেকে কি এমন ভয়ানক অস্ত্র আসছে যা নিয়ে এত আলোচনা? বর্তমান বিশ্বের যুদ্ধের ময়দান থেকে সেই পুরনো দিনের কামান কিংবা ট্যাঙ্কের দাপট কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীর যুদ্ধ মানেই হলো প্রযুক্তির খেলা। এখনকার যুদ্ধ মানে ড্রোন, ক্রুজ মিসাইল আর এমন সব আকাশযান যা চোখের পলকে ধ্বংসলীলা চালাতে পারে। এই দ্রুত পরিবর্তনশীল সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকাকে এতদিন কে পাহারা দিচ্ছিল জানেন? মাত্র 15 কিলোমিটার রেঞ্জের FM-90 নামের একটা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। চাইলে এটাকে টিনের তলোয়ার বললেও ভুল হবে না। মাত্র 15 কিলোমিটারের একটা সুরক্ষা বলয় নিয়ে আমাদের সেনারা এতদিন দেশের আকাশ রক্ষা করার মতো এক অসম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। যে কোনো শক্তিশালী প্রতিবেশী চাইলেই ঢাকাকে লক্ষ্যবস্তু বানাতে পারত। কিন্তু ইউনূস সরকারের নেতৃত্বে এবার সেই দৃশ্যপট নাট্যমঞ্চের মতো বদলে যেতে শুরু করেছে। প্রতিরক্ষা নীতিতে এসেছে এক বিশাল পরিবর্তন, যা শুধু কথার কথা নয়, বরং বড় বড় প্রযুক্তিতে তার প্রমাণ মিলছে। বাংলাদেশ এবার তুরস্কের সাথে প্রায় $600 মিলিয়ন এক ঐতিহাসিক সামরিক চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তির মূল টার্গেট হলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যা ভেদ করা শত্রুর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। এই চুক্তির আওতায় আমাদের হাতে আসছে তুর্কি প্রযুক্তির তৈরি এক স্মার্ট কিলিং মেশিন, যার নাম হিসার-ও। এটি একটি মিডিয়াম রেঞ্জের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের গণমাধ্যম টাইমস অফ ইসলামাবাদ এই খবরটি প্রকাশ করার পর থেকেই সামরিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তারা বলছে, এই সিস্টেম দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে একদম নাড়িয়ে দিতে পারে। কেন এই সিস্টেম এত ভয়ঙ্কর? এর সবচেয়ে বড় বিশেষত্ব হল 360 ডিগ্রি রাডার কভারেজ, অর্থাৎ আকাশের যে প্রান্ত থেকেই শত্রুর ড্রোন, যুদ্ধবিমান বা মিসাইল আসুক না কেন, হিসার-ও এর চোখ এড়ানো অসম্ভব। একবার যদি এটি কাউকে টার্গেট করে, তবে তার পালানোর আর কোনো রাস্তা থাকে না। এতদিন যেখানে আমাদের দৌড় ছিল মাত্র 15 কিলোমিটার, সেখানে এই নতুন সিস্টেমে আমরা 25 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারব। আর এই 25 কিলোমিটার কিন্তু সাধারণ কোনো রেঞ্জ নয়। এটি এমন এক সুরক্ষা বলয় তৈরি করবে যা ঢাকাকে কার্যত এক অবৈধ দুর্গে পরিণত করবে। তুরস্কের দুটি বিখ্যাত কোম্পানি আসেলসান এবং রকেটসান মিলে এই সিস্টেমটি তৈরি করেছে। এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স প্রযুক্তি। এর মানে কি জানেন? এর মানে হলো
এটি শুধু রাডার দিয়ে দেখে না, বরং লক্ষ্যবস্তুর তাপ বা হিট সিগনেচার বিশ্লেষণ করে কাজ করে। বাইরে দিন হোক বা গভীর রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টি হোক কিংবা ঘন কুয়াশা, যে কোনো আবহাওয়ায় এটি শত্রুর আক্রমণ রুখে দিতে প্রস্তুত। তবে এখানেই শেষ নয়। আত্মরক্ষার পাশাপাশি পাল্টা আক্রমণের জন্য কি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ? চুক্তির অংশ হিসেবে তুরস্কের অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টার T-129 অ্যাটাক যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এতে থাকছে উমতাস ক্ষেপণাস্ত্র এবং সিরিট রকেটের মতো মারাত্মক সব অস্ত্র। দুর্গম সীমান্ত পাহারা দেওয়া, চোখের পলকে শত্রুর ঘাঁটিতে আঘাত করা কিংবা কাউন্টার ইমার্জেন্সি, সব ক্ষেত্রেই এই হেলিকপ্টার অপ্রতিরোধ্য। সামরিক কৌশলবিদরা বলছেন, এই হেলিকপ্টারগুলো যুক্ত হলে আমাদের বিমান বাহিনী তো শক্তিশালী হবেই, পাশাপাশি স্থলবাহিনীও আকাশ থেকে এমন এক সাপোর্ট পাবে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু চীন ও রাশিয়াকে সাইডলাইনে বসে বাংলাদেশ কেন তুরস্কের দিকে ঝুঁকল? এই প্রশ্নের উত্তর দিয়েছে টাইমস অফ ইসলামাবাদ। আর উত্তরটা বেশ কৌশলী। তুরস্কের এই অস্ত্রগুলো হলো স্যাংশন ফ্রি বা নিষেধাজ্ঞা মুক্ত, অর্থাৎ আমেরিকা বা পশ্চিম বিশ্ব চাইলেই এই অস্ত্র কেনার উপর কোনো নিষেধাজ্ঞা বা শর্ত চাপাতে পারবে না। ভবিষ্যতে কোনো ভূরাজনৈতিক চাপে বাংলাদেশকে আটকে পড়তে হবে না। এর চেয়ে বড় বিষয় হলো প্রযুক্তি হস্তান্তর। এরদোগান প্রশাসন অস্ত্র বিক্রির পাশাপাশি এসবের প্রযুক্তিও আমাদের শেখাবে। এর ফলে ভবিষ্যতে এই অস্ত্রগুলো মেরামত বা আপগ্রেড করার জন্য আমাদের আর তুরস্কের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা দেশেই সেটা করতে পারবো। এতে একদিকে যেমন টাকা বাঁচবে, অন্যদিকে আমাদের নিজস্ব সামরিক জ্ঞানও বাড়বে। আরেকটা বিষয় হলো সময়ের হিসাব। ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যেই তুরস্কের এই সব অস্ত্র দেশে পৌঁছে যাবে। আর ঠিক এই সময়েই বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে ইউরোপের বিখ্যাত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। একদিকে তুরস্কের শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সেরা যুদ্ধবিমান। এই দুয়ের সমন্বয়ে 2027 সালে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রূপ নেবে। এসব বাস্তবায়নে সরকার যেভাবে আটগাদ বেঁধে নেমেছে, তাতে প্রতিবেশীদের ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক। এতদিন সীমান্ত সমস্যা বা আকাশসীমা লঙ্ঘন নিয়ে আমাদের যে নরম সুর ছিল, এখন সেটা পাল্টে যাচ্ছে। যুদ্ধের ময়দানে সৈন্যদের নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এবং শত্রুর গুলি বৃষ্টির মধ্যেও টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি হলো এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। বাংলাদেশের সেনাবাহিনী তাদের পুরনো এপিসিগুলো বদলে ফেলার জন্য নতুন টেন্ডার ডেকেছে। আমাদের বাহিনীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাশিয়ান BTR-80। কিন্তু বর্তমান যুগে আধুনিক যুদ্ধের তুলনায় এগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই দ্রুতই নতুন এবং আধুনিক এপিসি দরকার। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদার দিকে তাকালে দেখা যায়, তাদের এমন সব যান দরকার যা শুধু সৈন্যই বহন করবে না, একই সাথে অ্যাম্বুলেন্স, কমান্ড পোস্ট বা যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। কিন্তু সবচেয়ে বড় চাহিদা হলো এগুলোকে হতে হবে উভচর বা অ্যাম্ফিবিয়াস, অর্থাৎ যা মাটিতেও চলবে আবার নদী বা জলাশয়েও ভাসবে। আমাদের নদীমাতৃক দেশ, বিশেষ করে বর্ষাকালে যখন মিঠামইন বা হাওর এলাকা পানিতে ডুবে যায়, তখন সাধারণ ট্যাঙ্ক বা গাড়ি সেখানে অচল। আবার সিলেটের মতো এলাকা যেখানে কোথাও পাহাড়, কোথাও পাথর, কোথাও পানি, সেখানে যুদ্ধের জন্য বিশেষ বাহন প্রয়োজন। আর এই চাহিদার সাথে সবচেয়ে ভালো খাপ খায় তুরস্কের অটোকার কোম্পানির তৈরি করা আর্মা সিরিজের এপিসিগুলো। যেহেতু আমরা ইতিমধ্যেই তুরস্কের কোরমা আর্মার্ড যান ব্যবহার করছি, তাই আর্মা 1 বা আর্মা 2 বাংলাদেশের জন্য সেরা পছন্দ হতে পারে। এই যানগুলোর সাসপেনশন সিস্টেম এতটাই উন্নত যে পাথুরে পাহাড় বা কর্দমাক্ত মাটিতেও এগুলো ঝড়ের গতিতে চলতে পারে। আর এর নিচে যদি কোনো ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে, তবে সেই ধাক্কা সরাসরি ভেতরে থাকা সৈন্যদের গায়ে লাগে না, বরং দুই পাশে ছড়িয়ে যায়। এই এপিসিগুলোতে আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম বসানো যায়, অর্থাৎ সৈন্যরা ভেতরে নিরাপদে এসির বাতাসে বসেই কম্পিউটারের স্ক্রিনে দেখে বাইরে মেশিন গান বা কামান চালাতে পারবে। এতে 105 মিলিমিটার পর্যন্ত কামান বসানো সম্ভব। যদি বাংলাদেশ এই আর্মা এপিসিগুলো কেনে, তবে সেনাবাহিনীতে নতুন করে 3 থেকে 4টি আর্মার্ড রেজিমেন্ট তৈরি করা সম্ভব হবে। 2027 সাল নাগাদ যখন তুরস্কের মিসাইল ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার, নতুন এপিসি এবং ইউরোফাইটার টাইফুন আমাদের বহরে পুরোপুরি যুক্ত হবে, তখন বাংলাদেশ আর সেই টিনের তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা দেশ থাকবে না। তখন বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বুকে এক শক্তিশালী দুর্গের নাম। এই সামরিক প্রস্তুতি শুধু অস্ত্র কেনার ফর্দ নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের নীতি নির্ধারকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ইঙ্গিত। আর এই পরিবর্তনের প্রভাব কতটা গভীর হবে ভারতের কৌশলগত পরিকল্পনায়, এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে।